এমডি তাজুল ইসলাম না? দিয়েছি দেখেন। জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, আজকে হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ নিউমেটিক ক্যাশন। গতদিন মনে আছে কিনা নিউমেটিক ক্যাশনে কি কি দেখাইছিলাম, আর একবার একটু রিভিউ করে আসি ওগুলা। এই যে নিউমেটিক ক্যাশনে মেইন 3টা পার্ট ছিল হচ্ছে এয়ার লক, এয়ার শ্যাফট, আর একটা কি ছিল, ওয়ার্কিং চেম্বার। 3টা, যেখানে দেখেন ওয়ার্কিং চেম্বারটা ছিল এই যে নিচে, এবং ওয়ার্কিং চেম্বার থেকে এয়ার লকে পৌঁছানোর জন্য মাঝখানে যে পথটা ছিল ওটাকে বলতাম হচ্ছে ল্যাডার। এবং দেখেন দুই সাইডে ছিল হচ্ছে কম্প্রেসড এয়ার আর ব্লো আউট পাইপ, মানে যেটার থেকে পানি আর এয়ারটা বাইরে বের হবে। এবং এই কম্প্রেসড এয়ার ব্লো আউট পাইপটা সবসময় পানির উপরে যেন থাকে, এবং এয়ার লকটাও যেন সবসময় পানির উপরে থাকে। মানে যতই কাজ করতে করতে, এক্সকাভেট করতে করতে নিচের দিকে যাবে, তত যেন এই ল্যাডারটা বাড়তে থাকে এবং এই কম্প্রেসড এয়ার আর ব্লো আউট পাইপের লেংথ বাড়তে থাকে, এক্সটেন্ড হতে থাকে উপরের দিকে। আর এখানে ছিল হচ্ছে এয়ার লক। এয়ার লক ছিল একটা স্টিল চেম্বার, যেখানে আর কি মেন বা ম্যাটেরিয়াল আপ ডাউন করা যায় ওয়ার্কিং চেম্বার থেকে। এবং এই এয়ার লকে 2টা মুখ ছিল বা 2টা গেট ছিল, একটা উপরের দিকে আর একটা ছিল হচ্ছে নিচের দিকে। উপরের দিকের গেটটা দিয়ে আর কি এয়ার লক থেকে বাইরে এনভায়রনমেন্টে বের হওয়া যেত, আর নিচের গেটটা দিয়ে হচ্ছে ওয়ার্কিং চেম্বারে প্রবেশ করা যেত। এবং আর একটা কথা ছিল হচ্ছে এই যে ওয়ার্কিং চেম্বারের ভেতরের প্রেশার যেন অল টাইম 400 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের নিচে থাকে, কারণ তা না হলে স্পেশাল একটা সিকনেস হয় যেটার নাম হচ্ছে ক্যাশন ডিজিজ। এবং এখানে আরো কিছু শর্ত আমাদের ছিল যে এই ওয়ার্কিং চেম্বারে কতক্ষণ কাজ করা যাবে। ওয়ার্কিং চেম্বারে এখানে ছিল হচ্ছে যে একটানা 2 ঘন্টার বেশি কাজ করা যাবে না। এই যে একটানা 2 ঘন্টার বেশি কাজ করা যাবে না, এবং 2 ঘন্টা কাজ করার পরে অবশ্যই 4 আওয়ারের একটা রেস্ট নিতে হবে। মানে 2 ঘন্টার পরে 4 ঘন্টা রেস্ট না নিয়ে আর ভেতরে প্রবেশ করা যাবে না। এবং একদিনে সর্বোচ্চ 4 ঘন্টা কাজ করা যাবে, মানে 2 ঘন্টা কাজ করে 4 ঘন্টা রেস্ট, তারপর আবার 2 ঘন্টা, তারপর 4 ঘন্টা রেস্ট, এবং এরপরে আর ওয়ার্কিং চেম্বারে প্রবেশ করা যাবে না। এটা ছিল হচ্ছে শর্তটা। দেন দেখেন যে অ্যাডভান্টেজ অফ নিউমেটিক ক্যাশন। নিউমেটিক ক্যাশনের অ্যাডভান্টেজ হচ্ছে কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ক অ্যান্ড ফাউন্ডেশন প্রিপারেশন ইজ বেটার অ্যাজ অল ওয়ার্ক ইজ ডান ইন ড্রাই। যেহেতু ওয়ার্কিং চেম্বারটার ভেতরে কি কোনো রকম পানি প্রবেশ করতেছে না, ব্লো আউট পাইপ দিয়ে আমরা পানিটা বের করে দিচ্ছি। সো ওয়ার্কিং চেম্বারের ভেতরে কিন্তু এনভায়রনমেন্টটা ড্রাই থাকে। সো সব কাজগুলা ড্রাই এনভায়রনমেন্টে করা পসিবল হয়। দেন হচ্ছে obstructions from boulders and logs may be readily removed as direct visual inspection of bottom near the cutting edge is possible. যেহেতু সবকিছু আর কি ডিরেক্ট ইন্সপেকশন করা যায়, মানে ওয়ার্কিং চেম্বারটা তো আমরা যত মাটি এক্সকাভেট করতেছি ওয়ার্কিং চেম্বারটাও নিচের দিকে নামতেছে। সো নিচে যদি কোনো বোল্ডার বা গ্রাভেল বা কিছু কোনো অবস্ট্রাকশন বাঁধে, তাহলে সেটা ডিরেক্টলি রিমুভ করা পসিবল হয়। দেন হচ্ছে কনক্রিট ক্যান বি প্লেসড ইন ড্রাই। একদম যখন ওয়ার্কিং চেম্বারটা কাজ করতে করতে, এক্সকাভেট করতে করতে একদম নিচের রক লেয়ারে পৌঁছায় যায়, তখন আর কি করা হয়, উপরে একটা কনক্রিট লেয়ার যেহেতু প্লেস করা হয়, এবং এটা ড্রাই কন্ডিশনে প্লেস করা পসিবল হয়। 4 হচ্ছে লার্জ ডেপথ অফ ফাউন্ডেশনস ক্যান বি অ্যাচিভড। লার্জ ডেপথ এখানে বলা হয়েছে, বাট লার্জ ডেপথের কিন্তু এখানে একটা তোমার লিমিটেশন আছে। লিমিটেশনটা কি ছিল, যে 40 মিটার ডেপথ পর্যন্ত এটা কনস্ট্রাক্ট করা যাবে। 40 মিটারের বেশি হলে নিউমেটিক ক্যাশনটা আর ইউজ করা হয় না। দেন আসেন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। দে আর হাইলি এক্সপেন্সিভ অ্যান্ড হেন্স শুড বি ইউজড অনলি হোয়েন আদার টাইপস অফ ক্যাশনস আর নট ফিজিবল। যখন অন্য টাইপের ক্যাশনগুলো ইনস্টল করা বা কনস্ট্রাকশন করা পসিবল না কোনো জায়গায়, বা কোনো প্রবলেম হচ্ছে, শুধুমাত্র তখনই হচ্ছে আমরা নিউমেটিক ক্যাশনটা ইউজ করব। তাছাড়া এটা অত বেশি ইউজ করা হয় না, কারণ এটা হাইলি এক্সপেন্সিভ। যেহেতু এখানে ওয়ার্কিং চেম্বার, স্টিল, এয়ার লক, তারপর হচ্ছে ল্যাডার, সবকিছুই কিন্তু এক্সপেন্সিভ জিনিস। সো এগুলো যেহেতু ইউজ করে এটা ক্যাশনটা আর কি কনস্ট্রাক্ট করা হয়, সো এটা হাইলি এক্সপেন্সিভ হয়। দেন হচ্ছে দ্য ডেপথ অফ পেনিট্রেশন ইজ লিমিটেড টু 30 to 40 মিটার বিলো ওয়াটার টেবিল। এই যে ওয়াটার টেবিলের নিচে 40 মিটারের বেশি হলে তখন আর নিউমেটিক ক্যাশনটা করা যায় না। তখন আমরা সাধারণত ওই যে বক্স ক্যাশন বা ওপেন ক্যাশন করি, যেটা প্রথম দিন পড়াইছিলাম। যে কোনো কাজেই আমরা সাধারণত প্রথমেই প্রিফার করব হচ্ছে বক্স ক্যাশন। যদি কখনো কোনো প্রবলেম হয়, দেন অন্য ক্যাশনের দিকে যাব। এরপর হচ্ছে এ লট অফ ইনকনভেনিয়েন্স ইজ কজড টু দ্য ওয়ার্কম্যান হোয়াইল ওয়ার্কিং আন্ডার কম্প্রেসড এয়ার প্রেশার অ্যান্ড দে মে বি অ্যাফ্লিক্টেড উইথ ক্যাশন ডিজিজ। ওই যে নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া আছে, যে এই টেম্পারেচারের এই প্রেশারের বেশি হইলে নিউমেটিক ক্যাশনে একটা ডিজিজ হয়, যেটার নাম হচ্ছে ক্যাশন ডিজিজ। এবং এটা ছিল 400 কিলোনিউটন পার মিটার স্কোয়ার প্রেশার।
এটার উপরে গেলে আর কি ক্যাশন ডিজিজটা হয়। বা সবসময় হাই প্রেশারে থাকা হয় তো দেখা যায় যে যদি 400 কিলোনিউটন পার মিটার স্কয়ারের উপরে নাও যায়, তাও সবসময় যদি একটা হাই প্রেশারে কাজ করে বা দেখা যায় যে 2 ঘন্টা আমাদের লিমিট দেওয়া হয়েছে বাট 2 ঘন্টা থেকে কিছুক্ষণ বেশি হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় 4 ঘন্টা রেস্ট না নিয়ে মানে মানুষ আর কি ওয়ার্কম্যানরা বেশিক্ষণ কাজ করতেছে বা 4 ঘন্টা রেস্ট না নিয়ে তার আগেই চলে আসতেছে, তাহলে কি হচ্ছে যে অতিরিক্ত মানে লিমিটেশন গুলো তারা মানতেছে না এবং বেশিক্ষণ ওই হাই প্রেশারে থাকতেছে, তখনও কিন্তু ক্যাশন ডিজিজটা হতে পারে। শুধু ম্যান্ডেটরি না যে 400 কিলোনিউটনের উপরে গেলেই হবে, খুব বেশিক্ষণ হাই প্রেশারে থাকলেও এটা হতে পারে। দেন হচ্ছে এক্সট্রিম কেয়ার ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রপার ওয়ার্কিং অফ দ্য সিস্টেম, ইভেন এ স্মল ডিগ্রি অফ স্লাকনেস মে লিড টু অ্যান অ্যাক্সিডেন্ট। মানে এটা এই ক্যাশনটা কনস্ট্রাক্ট করা বা এটার সাহায্যে কোনো কিছু ইনস্টল করার জন্য এক্সট্রিম কেয়ার দরকার হয়, কারণ এখানে যেহেতু সবকিছুই অনেক ভারী ভারী এক্সপেন্সিভ জিনিস ইউজ করা হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এখানকার প্রেশার অনেক বেশি থাকতেছে, যার কারণে কোনো রকম যদি একটু স্লাকনেস বলতে বোঝানো হচ্ছে যে কোনো রকম যদি মানে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে এটা অ্যাক্সিডেন্টের পর্যায়ে চলে যেতে পারে, মানে রিস্ক হয়ে যেতে পারে, লাইফ রিস্ক। দেন হচ্ছে ফ্লোটিং ক্যাশন। ইট ইজ কল্ড বক্স ক্যাশন ইন ভিউ অফ দ্য শেপ রিসেম্বলিং অ্যান ওপেন বক্স। এটাকে ফ্লোটিং ক্যাশনকে অনেক সময় বক্স ক্যাশনও বলা হয়, কারণ এটা ওপেন বক্সের মতো দেখতে আর কি। ওপেন বক্স কেমন হয় আমরা জানি যে নিচ থেকে বা সাইড ওয়াল সবকিছু বন্ধ থাকে, শুধু উপরের দিকটা খোলা থাকে। তো ফ্লোটিং ক্যাশনটা ওই টাইপের। They are called floating caissons as they are floated to the site after casting on land for sinking at the desired location. ফ্লট মানে হচ্ছে ভাসা, তো এটাকে ফ্লোটিং ক্যাশনটা বলা হয় এই কারণে যে ফার্স্টে এই ক্যাশনটা কোনো ল্যান্ডে বা ড্রাই প্লেসে কনস্ট্রাক্ট করা হয়, দেন কি করা হয় এটাকে ফ্লটেড মানে যে সাইটে আমরা ওই ক্যাশনটাকে ইনস্টল করব ওই সাইটে ভাসায় নিয়ে যাওয়া হয়, দেন হচ্ছে সিঙ্কিং এট দ্য ডিজায়ার্ড লোকেশন, তারপর যে লোকেশনে আমাদের কনস্ট্রাক্ট করতে হবে ওই লোকেশনে ডুবাই দেওয়া হয়, সিঙ্ক মানে ডুবানো। সো এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং ক্যাশন। Then sand or gravel is invariably used and concrete is seldom used to fill a box caisson. ফ্লোটিং ক্যাশনটা যখন হচ্ছে পানিতে ডুবানো হয়, পানির থেকে হালকা হলে তো ওটা আমরা পানিতে ডুবাইতে পারবো না, তো অবশ্যই হচ্ছে ওর ভেতরে কোনো ভারী জিনিস রাখা হয় যাতে সেটা সেলফ ওয়েটের কারণে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তো সেখানে ইউজ করা হয় হচ্ছে যে স্যান্ড অর গ্রাভেল। অ্যান্ড কনক্রিট ইজ সেলডম ইউজড, মানে কনক্রিটটা মাঝে মাঝে ইউজ করা হয়, বেশিরভাগ টাইমে স্যান্ড আর গ্রাভেলটা ইউজ করা হয় এটা ফিল করার জন্য। দেন হচ্ছে ইট ডাজেন্ট পেনিট্রেট দ্য সয়েল, ইট সিম্পলি রেস্টস অন এ হার্ড লেভেল সারফেস। ওই যে আপনাদের যখন বক্স ক্যাশনের বা ওপেন ক্যাশনের দেখাইছিলাম, ভিডিওটা দেখাইছিলাম, তখন দেখছিলেন কি যে নিচের দিকে একটা কাটিং এজ থাকে এবং সেটা মাটি কাটতে কাটতে নিচের দিকে প্রবেশ করে, তো এটাকে বলা হয় পেনিট্রেট দ্য সয়েল অথবা এক্সকাভেট দ্য সয়েল, যদি মাটি কেটে কেটে নিচের দিকে যায়। কিন্তু এই ফ্লোটিং ক্যাশনটা ইট ডাজেন্ট পেনিট্রেট দ্য সয়েল, এটা সয়েলের ভিতর থেকে যায় না, ইট সিম্পলি রেস্টস অন এ হার্ড লেভেল সারফেস, মানে এটা ডিরেক্টলি এটার নিচে কোনো কাটিং এজ থাকে না, এটা ডিরেক্টলি একটা বক্স শেপ থাকে এবং ভেতরে যখন স্যান্ড বা গ্রাভেল বা ভারী কিছু দেওয়া হয় তখন সেটা সেলফ ওয়েটের কারণে আস্তে আস্তে নিচের দিকে যায় এবং নিচে একটা লেভেল সারফেস দেখে ওইটা আর কি কনস্ট্রাক্ট করা হয়। এবং এই ফ্লোটিং ক্যাশনটা যখন আমরা কনস্ট্রাক্ট করব তখন অবশ্যই এখানে মেক শিওর করতে হবে যেন নিচে যে লেভেলে যে ও বসবে ওই লেভেলটা যেন প্লেন সার্ফেস হয় বা লেভেল সার্ফেস হয়, ওখানে যেন কোনো উঁচু নিচু না থাকে, তাহলে কিন্তু এটা ডিরেক্টলি যে সোজাভাবে বসবে না, আনস্টেবল হয়ে যাবে। তো এই কারণে বলছে রেস্টস অন এ হার্ড লেভেল সার্ফেস, অবশ্যই লেভেল সার্ফেসটা এনশিওর করতে হবে। দেন হচ্ছে এ কনক্রিট ক্যাপ ইজ কাস্ট অন ইটস টপ টু রিসিভ লোডস ফ্রম দ্য সুপারস্ট্রাকচার। যেহেতু হচ্ছে ওই ফ্লোটিং ক্যাশনের উপরের মুখটা খোলা থাকে, সো ওটার উপরে তো আমরা সুপারস্ট্রাকচার ডিরেক্টলি দিতে পারবো না, তো এই কারণে কি করা হয় ক্যাশনের উপরে একটা কনক্রিট ক্যাপ ইউজ করা হয়, কনক্রিট ক্যাপ ইউজ করে তার উপরে সুপারস্ট্রাকচারটা কনস্ট্রাক্ট করা হয় আর কি, যাতে সুপারস্ট্রাকচারের লোডটা নিতে পারে। দেন টু প্রিভেন্ট স্কার, রিপ্র্যাপ ইজ প্লেসড অ্যারাউন্ড দ্য বেস। আমরা জানি যে হচ্ছে পানির কিন্তু সেকেন্ডারি কারেন্ট বা প্রাইমারি কারেন্ট এগুলা কিন্তু পানির মধ্যে দিয়ে চলতে থাকে সবসময়, পানির গতিবেগের কারণে বিভিন্ন টাইপের কারেন্ট প্রডিউস হয়। তো সেকেন্ডারি কারেন্টটা হচ্ছে একটা মানে রিস্কি কারেন্ট, যেটার কারণে আর কি মানে সুপার স্ট্রাকচার বলেন বা সাব স্ট্রাকচার বা যে কোনো স্ট্রাকচার আর কি স্কার হতে পারে বা ফেইলার হতে পারে, কোলাপস করতে পারে। তো স্কারের কারণেও কিন্তু কোলাপস করতে পারে, যার কারণে কি করা হয় আশেপাশের জায়গাটাতে রিপ্র্যাপ দিয়ে দেওয়া হয়। রিপ্র্যাপ মানে হচ্ছে গ্রাভেলের লেয়ার দিয়ে দেওয়া হয়,
যাতে করে আশেপাশের ওই সেকেন্ডারি কারেন্টটা, পানির মুভমেন্টের কারণে যে সেকেন্ডারি কারেন্ট তৈরি হয় ওটা আর কি ওই স্ট্রাকচারটাকে টাচ করতে না পারে, বা স্ট্রাকচারটার থেকে একটু কিছু দূর থেকে যায় আর কি। এর কারণে কিছু দূর পর্যন্ত রিপ্র্যাপ দিয়ে দেওয়া হয়। এই যে ছবিটা দেখেন, রিপ্র্যাপ হচ্ছে এই যে গ্রাভেল বা প্যাবেল, বড় বড় টাইপের পাথর, এগুলা চারপাশ থেকে এভাবে কনস্ট্রাক্ট করা হয়। এটা দেখা যাচ্ছে হচ্ছে একটা ক্রস সেকশন, অ্যাকচুয়ালি কিন্তু এটাই পুরোটুকু ঘিরে দিয়ে দেওয়া হয় আর কি রিপ্র্যাপটা। সারাউন্ডিং এ থাকে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, সারাউন্ডিং এ থাকে আর কি। ঠিক আছে, এই রিপ্র্যাপটা চারটা সাইডে থাকে এবং কিছু দূর পর্যন্ত করা হয় যাতে সেকেন্ডারি কারেন্টটা ডিরেক্টলি এই বেজে না আসে। কারণ অনেক সময় হয় কি, বেসটা কিন্তু জাস্ট একটা হার্ড লেভেল বা লেভেল সারফেসের উপর বসে থাকে। সো এর কারণে কি হয়, যদি সেকেন্ডারি কারেন্ট বা পানির মুভমেন্টটা অতিরিক্ত হয়, দেখা যায় যে ওটা আনস্টেবল হয়ে যায়। তো যার কারণে এটাকে স্টেবল করার জন্য এবং কোনো রকম স্কারিং যাতে না হয় তার কারণে পাশের থেকে এরকম কিছু দূর পর্যন্ত রিপ্র্যাপ দিয়ে দেওয়া হয়। এবং এটার এই যে ফ্লোটিং ক্যাশনের ছবি দেখেন, উপরে যে কনক্রিট ক্যাপ, এটা বক্স ক্যাশন, এবং ভিতরে যে স্যান্ড গ্রাভেল থাকে এবং চারপাশে থাকে রিপ্র্যাপ গ্রাভেল বা বোল্ডার, বড় বড় টাইপের পাথর যেগুলা, সেগুলা অবস্ট্রাকশন। অ্যাডভান্টেজ কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে সিন্স ইট ইজ প্রিকাস্ট, গুড কোয়ালিটি ক্যান বি এনশিওর্ড। যেহেতু এটা হচ্ছে আমরা আগের থেকেই ড্রাই প্লেসে ল্যান্ডে আর কি তৈরি করতেছি, সো এটা গুড কোয়ালিটি দেওয়া সম্ভব। দেন হচ্ছে দ্য ইনস্টলেশন ইজ কুইক অ্যান্ড কনভেনিয়েন্ট, ইনস্টলেশনটা তাড়াতাড়ি হয়। ইট ইজ লেস এক্সপেন্সিভ দেন আদার টাইপস অ্যান্ড মে অলসো বি ট্রান্সপোর্টেড অ্যাট এ লো কস্ট বাই ফ্লোটিং। আমরা আগের থেকেই জেনে আসতেছি যে সাধারণত নদীপথগুলোতে যে ট্রান্সপোর্টগুলো হয় ওগুলার কি কস্টিংটা কম থাকে, তাই না? অন্যান্য ল্যান্ড পথে যেগুলা ট্রান্সপোর্ট করা হয় সেগুলোর কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি থাকে। পানি পথে এই কারণেই হচ্ছে বেশিরভাগ পরিমাণ আমাদের মালামাল ডেলিভার হয়। তো এটাও কিন্তু ওই টাইপের, যেহেতু এটা ফ্লোটিং ক্যাশন, এটা কিন্তু ট্রান্সপোর্ট করতে খুব বেশি কস্টিং দরকার হয় না, বাট অন্যান্যগুলা কিন্তু ট্রান্সপোর্টেও কস্টিংটা যায়। দেন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, দ্য ফাউন্ডেশন বেড হ্যাজ টু বি লেভেলড বিফোর ইনস্টলিং দ্য ক্যাশন। এই যে ফাউন্ডেশন বেড মানে যে লেভেলে যে বা যে জায়গায় যে ওই ফ্লোটিং ক্যাশনটা বসবে ওই জায়গাটা যেন লেভেল থাকে। বিফোর ইনস্টলিং দ্য ক্যাশনটা ওই পর্যায়ে যাওয়ার আগেই যেন ওই নিচটা আমরা পর্যবেক্ষণ করে নিই, বা নিচে কোনো লেভেল সারফেস আছে কিনা বা কোনো রকম উঁচু নিচু থাকলে সেটা যেন লেভেল সারফেস করে নেই, এটা এনশিওর করতে হবে। দ্য বেস অফ দ্য ক্যাশন মাস্ট বি প্রোটেক্টেড এগেনস্ট স্কার, ওই যে স্কার থেকে প্রোটেস্ট করার জন্য অবশ্যই রিপ্র্যাপটা দিতে হবে। দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি ইজ স্মলার, সাধারণত ফ্লোটিং ক্যাশনের লোড ক্যারিং ক্যাপাসিটি কম থাকে, মানে খুব বেশি হাইলি লোডিং কোনো কিছু সুপার স্ট্রাকচার এটার উপর ইনস্টল করা যায় না, এটা হচ্ছে এটার লিমিটেশন। এবার হচ্ছে একটা ভিডিও দেখেন যে এটা কিভাবে করা হয়। ম্যাম দেখা যাচ্ছে না। হ্যাঁ দাঁড়ান, শেয়ার দিচ্ছি, একটু ওয়েট করেন। এখন আসছে? জি ম্যাডাম। আচ্ছা। ম্যাম এটা কি ভিতরে ফাঁকা রাখা হয়? হ্যাঁ,
ভিতরে তো ফাঁকা, না হলে গ্রাভেল স্যান্ড দিবেন কোথায়? জি বুঝতে পারছেন কনস্ট্রাক্ট করা হয় আর কিভাবে নিয়ে যাওয়া হয়? জি ম্যাম কিছুটা। কিছুটা। ওটা যদি হচ্ছে সিঙ্কিং এর একটা ভিডিও থাকতো তাহলে আর একটু ইজি হতো বুঝতে, কিন্তু সিঙ্কিং এর ভিডিওটা আমি পাই নাই। আর একটা পাইছি, ওটাও এটার কাছাকাছি সেম জিনিস। আচ্ছা, আপনাদের সামনে থেকে পিডিএফ চলে গেছে তাই না? জি জি ম্যাডাম। ম্যাম। আচ্ছা, নিউমেটিক ক্যাশনের ভিডিও তো দেখাই নাই, নিউমেটিক ক্যাশনটাও দেখেন একটু। আসছে ভিডিও? জি ম্যাম হচ্ছে। আচ্ছা, Build underground structures such as bridge foundations and water tanks. In the construction of the Chuo Shinkansen, this method is used for building emergency access in urban areas. A reinforced concrete caisson is built in advance above ground, with a sealed working chamber at the bottom. During the excavation work, compressed air is sent to this working chamber to prevent surrounding groundwater from seeping in. When an empty cup is inserted into water upside down, water cannot enter the cup due to air pressure. The caisson works on the same principle. As excavation work progresses in the working chamber, the caisson is extended upward above ground. Through the repeated cycle of lowering the caisson and conducting excavation, structures are installed at the intended position. এই দেখেন নিচে কিন্তু এক্সকাভেট হচ্ছে, বাট এই যে ব্লো আউট পাইপ বা হচ্ছে কম্প্রেসড এয়ার পাইপ যেটা, এটা কিন্তু ওই সেম লেভেলে থাকতেছে। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে অল টাইম যেন পানির উপরে থাকে ওটা। Since the pneumatic caisson method always builds frameworks above ground while checking the ground foundation, elaborate excavation work is possible. Also, since groundwater is suppressed with compressed air, the surrounding areas will not be affected.
সবগুলা কি মোটামুটি একটু আইডিয়া হয়েছে? জি ম্যাম। আচ্ছা, একটু হোল্ড করুন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনাদের কোশ্চেন কিভাবে আসবে সেটাও একটু বলে দিই, যে হয়তো এভাবেও আসতে পারে যে ফ্লোটিং ক্যাশন বা ওপেন ক্যাশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, অথবা আসতে পারে যে হচ্ছে নিউমেটিক ক্যাশনের কি কি কম্পোনেন্ট পার্ট আছে এবং কোন কম্পোনেন্ট পার্টের কি কি কাজ, বা নিউমেটিক ক্যাশনের হচ্ছে একটা নেট স্কেচ দেখাও। ঠিক আছে, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, অথবা এভাবে আসতে পারে যে ডিফারেন্সিয়েট বিটুইন ফ্লোটিং ক্যাশন বক্স ক্যাশন বা নিউমেটিক ক্যাশন ফ্লোটিং ক্যাশন, এভাবেও আসতে পারে। আবার কোনো একটা এভাবে উল্লেখ করেও দিতে পারে যে এয়ার শ্যাফট অথবা এয়ার লকের ওয়ার্কিং প্রিন্সিপাল গুলা কি কি, বা এটা কিভাবে কাজ করে, বা ক্যাশন ডিজিজ কি, ক্যাশন ডিজিজ কি, অথবা হচ্ছে নিউমেটিক ক্যাশনে কি কি শর্ত মেনটেন করতে হয় নিউমেটিক ক্যাশনে কাজ করতে গেলে, এইভাবে আর কি কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে কনস্ট্রাকশন অফ ওপেন ক্যাশন স্যান্ড আইল্যান্ড মেথড। ওপেন ক্যাশন কনস্ট্রাকশনের একটা পদ্ধতি হচ্ছে স্যান্ড আইল্যান্ড মেথড। এই মেথডে দেখেন কি করা হয়। An artificial island of sand is made for temporarily rising the ground surface above the water level. Thus, a relatively dry area is obtained for sinking the caisson. প্রথমে কি করা হয় যে একটা ড্রাই এরিয়া তৈরি করা হয় আর্টিফিশিয়াল স্যান্ড আইল্যান্ড দিয়ে। মনে করেন যে যে জায়গায় হচ্ছে কনস্ট্রাক্ট করতে হবে তার আশেপাশে আর্টিফিশিয়াল আইল্যান্ড অফ স্যান্ড তৈরি করা হয়, মানে ওই জায়গাতে যেন কাজ করা যায় আশেপাশে। কারণ যদি এমন হয় যে সমুদ্রের কোনো মাঝখানে কোনো একটা জায়গায় কিছু কনস্ট্রাক্ট করতে হবে, বা রিভার অনেক বড় তার মাঝখানে কোথাও করতে হবে, সেই ক্ষেত্রে বারবার এই নদীর পাড়ে এসে জিনিসপত্র নিয়ে যাওয়া এটা একটা টাফ বিষয় হয়ে যায়। তো কি করা হয়, আশেপাশে কোনো একটা জায়গায় যেখানে ওয়াটার লেভেল একটু কিছু কম থাকে সেখানে আর্টিফিশিয়াল আইল্যান্ড অফ স্যান্ড করা হয়, মানে স্যান্ড দিয়ে লেয়ার করে ওই জায়গাটাকে ড্রাই করা হয়। টেম্পোরারি রেজিং দ্য গ্রাউন্ড সারফেস অ্যাবভ দ্য ওয়াটার লেভেলে, যে ওয়াটার লেভেলের উপরে যাতে ওই লেভেলটা আসে। দাস দ্য রিলেটিভলি ড্রাই এরিয়া ইজ অবটেইনড ফর সিঙ্কিং দ্য ক্যাশন। দেন কি করা হয়, এ উভেন উইলো ম্যাট্রেস ইজ ফার্স্ট সাঙ্ক টু দ্য রিভার বেড টু প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট স্কার। তারপর কি করা হয়, ওই জায়গাটাতে চারপাশে উভেন উইলো ম্যাট্রেস, মানে এখানে এই লাঠি টাইপের কিছু ম্যাট্রেস আছে যেগুলা হচ্ছে মানে পানির থেকে পানি, মানে রিভারের যে ফ্লোটা ওই ফ্লোটাতে যে স্কার হতে পারে ওই স্কার থেকে ওই ব্যাংকটাকে প্রোটেক্ট করবে, যার কারণে এরকম উভেন উইলো ম্যাট্রিক্স চারপাশে সারাউন্ডিং এ দিয়ে দেওয়া হয়। দেন হচ্ছে এ টিম্বার স্টেজিং ইজ দেন কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড দ্য পেরিফেরি অফ দ্য প্রপোজড আইল্যান্ড। দেন টিম্বার স্টেজিং মানে কাঠের লাঠি টাইপের সব জায়গায় এরকম টিম্বার স্টেজিং দিয়ে দেওয়া হয় সারাউন্ডিং এ। Sheet piles are driven to enclose the area. The mattress cut along inside of the sheet piling and the inside mattress remove. মানে এরপরে যখন শীট পাইলিং দেওয়া হয় সারাউন্ডিং এ তখন আস্তে আস্তে যে উভেন উইলো ম্যাট্রেসটা আমরা দিছিলাম ওইটা রিমুভ করে দেওয়া হয়। The area is filled with sand up to the required level. এরপর যতদূর পর্যন্ত আমাদের দরকার হয় যত লেভেল পর্যন্ত সেই লেভেল পর্যন্ত স্যান্ড দিয়ে ফিল করে দেওয়া হয়। এরপর হচ্ছে ইন কেস ইফ ইট ইজ নট পসিবল টু ক্রিয়েট ড্রাই কন্ডিশনস দ্য ক্যাশন ইজ কনস্ট্রাক্টেড ইন স্লিপওয়েজ অর বার্জেস অ্যান্ড টোড টু ইটস ফাইনাল পজিশন বাই ফ্লোটিং। যদি এমন হয় যে ডেপথ অনেক বেশি, ওই জায়গায় হচ্ছে আমাদের পসিবল না আর্টিফিশিয়াল স্যান্ড আইল্যান্ড তৈরি করা, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই যে ফ্লোটিং ক্যাশন মেথডটা আর কি প্রিফার করা হয়, মানে ওখানে তখন আর ওপেন ক্যাশন কনস্ট্রাক্ট করা যায় না। দেন হচ্ছে গাইড পাইলস আর ইউজড ফর সিঙ্কিং দ্য ফার্স্ট ফিউ লিফটস। সিঙ্কিং ইজ ডান থ্রু ওপেন ওয়াটার অ্যান্ড দেন পেনিট্রেটিং ইট ইনটু দ্য সয়েল। মানে সিঙ্ক করা হয় ফার্স্টে, এখানে বলছে যে ফিউ লিফটস মানে কিছু দূর পর্যন্ত গাইড পাইল দিয়ে সিঙ্কিং করা হয়, দেন ওপেন ওয়াটারে মানে পেনিট্রেট করা হয়, নিচে যে কাটিং এজ থাকে সেই কাটিং এজ দিয়ে পেনিট্রেট করতে করতে সয়েলের মধ্যে থেকে আর কি এক্সকাভেট হয়। Then as the soil is excavated from the dredge wells, the caisson sinks by its own weight. মানে যতক্ষণ পর্যন্ত এই ওয়াটার লেভেলটা না পৌঁছায় ততক্ষণ পর্যন্তই কিন্তু এই মাটি কাটতে কাটতে যেতে হয়। দেন যখন ওয়াটার লেভেলটা চলে আসে তখন তার নিজের ওয়েটের কারণেই ওটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে যেতে থাকে।
The soil near the cutting edge is removed by hand. কাটিং এজের নিচে যদি হচ্ছে কোনো রকম বোল্ডার বা গ্রাভেল থাকে, দেন হচ্ছে কি করা হয়, যে ওটা তো রিমুভ করাই হয়, আর হচ্ছে ভেতরের দিকে যদি কোনো মাটি প্রবেশ করে থাকে সেক্ষেত্রে সেটা হাত দিয়ে আর কি সরাই ফেলা হয়, ম্যানুয়ালি করা হয় আর কি। When the caisson reaches the desired final depth, its bottom is plugged by providing a concrete seal. যখন আর কি এক্সকাভেট করে একদম নিচ লেভেলে যতদূর পর্যন্ত আমরা যেতে চাচ্ছি পৌঁছায় যায়, তখন নিচে কি করা হয়, নিচে হচ্ছে কনক্রিট সিল দিয়ে দেওয়া হয়, এবং কনক্রিট সিলটা দেওয়া হয় হচ্ছে ট্রিমি মেথডে। ট্রিমি মেথডটা হচ্ছে সাধারণত কনক্রিটটা একটা পাইপের মাধ্যমে উপর থেকে নিচে আর কি ট্রান্সফার করা হয়। এখন এটা কেন করা হয়, কারণ কনক্রিট আমরা জানি যে কনক্রিট যদি অনেক উঁচু থেকে নিচে ফেলা হয় তাহলে কিন্তু কনক্রিটের মধ্যে কি হতে পারে বলেন তো? কনক্রিট সাধারণত অনেক সেগ্রিগেশন হতে পারে, তারপর হচ্ছে ব্লিডিং হতে পারে, বিভিন্ন টাইপের প্রবলেম হয়, বা ওটার ভেতরে হানিকম তৈরি হতে পারে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু কনক্রিটটা অনেক উপর থেকে নিচে ফেলা হয় না। তো ট্রিমি মেথডে কি করা হয়, একটা মানে পাইপ ইউজ করা হয়, ওই পাইপের মাধ্যমে যদি কনক্রিটটাকে ট্রান্সফার করা হয় দেন আর এই টাইপের সেগ্রিগেশন হওয়ার পসিবিলিটি থাকে না। এই কারণে ট্রিমি মেথডটা আর কি এখানে ইউজ করা হয়। এভাবেও কোশ্চেন আসতে পারে যে ট্রিমি মেথডটা কি বা ট্রিমি পাইপ কি এবং এটা কেন ইউজ করা হয়। দেন হচ্ছে আফটার দ্য কনক্রিট হ্যাজ ফুললি ম্যাচিউরড, যখন হচ্ছে ওই কনক্রিট সিলটা ফুললি ম্যাচিউরড হবে বা কিছুদিন হচ্ছে এটা সলিডে পরিণত হবে, শুকায় যাবে আর কি, দ্য ওয়াটার ইনসাইড দ্য ক্যাশন ইজ পাম্পড আউট। এরপর হচ্ছে ওই ভেতরে যদি কোনো পানি প্রবেশ করে থাকে, সাধারণত তো ওই পাইপের সাহায্যে, ব্লো আউট পাইপের সাহায্যে পানিটা বের করে দেওয়া হয়, আর তারপরেও যদি কোনো পানি অবশিষ্ট থেকে থাকে সেটা পাম্প আউট করে বের করা হয়। The top surface of the concrete seal is cleaned and further concreting is done. তারপর হচ্ছে কনক্রিট টপ সারফেস মানে কনক্রিট সিল যেটা করা হয়েছিল ওটা টপ সারফেসটা আবার ক্লিন করা হয় এবং ফার্দার আরেকটা কনক্রিটের লেয়ার দেওয়া হয়। আচ্ছা, ম্যাথ কি আজকে দেখাবো? কয়টা ম্যাথ আছে এখানে? দুইটা ম্যাথটা নেক্সট দিন দেখাবো না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর এটা তো ফুল ডকুমেন্টই দিয়ে দিছিলাম ক্যাশনটার। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই। আর কারো কোথাও প্রবলেম আছে? প্রবলেম নাই কারো? না ম্যাম। আচ্ছা ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। লিভ দিতে পারেন, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।